আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। বাদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জিন্নাতারা। আজ আমি হাজির হয়েছি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়টি পাঠদানের জন্য। তো বন্ধুরা, বই এবং খাতা নিয়ে নিশ্চয়ই তোমরা হাজির আছো। এসো আজ আমরা কোন পাঠ পড়ি সেটা আগে দেখে নিই। কোন পাঠ পড়ব? আমরা আজ পড়ব পঞ্চম অধ্যায়ের বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল অধ্যায়ে আজকে আমাদের পাঠ্য বিষয়টি হচ্ছে জলবায়ুর নিয়ম। তো বন্ধুরা, এটি আছে পৃষ্ঠা নাম্বার ৭৪। বের করেছো তো সবাই? পৃষ্ঠা নাম্বার ৭৪। জলবায়ু নিয়ামক করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটি জানতে হয় সেটি হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর সংজ্ঞা। আমরা পূর্বের ক্লাসে কিন্তু এগুলি পড়ে এসেছি, তারপরও একটু আমরা মনে করে নিই। আবহাওয়া কাকে বলে? আবহাওয়া হলো কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ স্বল্প সময়ে দৈনন্দিন যে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত এই সব কিছুর যে গড় অবস্থা সেটিকে বলে আবহাওয়া। আর জলবায়ু কি? যে কোনো একটি বৃহৎ অঞ্চলে ৩০ থেকে ৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলে হচ্ছে জলবায়ু। তাহলে আমরা কি দেখলাম? আবহাওয়া হচ্ছে একটি স্বল্প স্থানে স্বল্প সময়ে বায়ু অবস্থা, বায়ুমণ্ডলের অবস্থা। আর জলবায়ু হচ্ছে একটি বৃহৎ অঞ্চলে বৃহৎ সময়ে আবহাওয়ার গড় অবস্থা। এখন আমরা দেখি যে এই জলবায়ুর যে জিনিসগুলি দ্বারা যে বিষয়গুলির উপরে জলবায়ু নির্ভর করে থাকে, অর্থাৎ জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে যে জিনিসগুলি, যে বিষয়গুলি, সেটি কী কী? আমাদের আজকের আলোচ্য বিষয় সেটি, সেই নিয়ামক, এবং আমরা সেগুলির আগে জেনে নেব যে কোন কোন জিনিসগুলি নিয়ন্ত্রণ করে আবহাওয়া এবং জলবায়ুকে। আমরা এসে আগে পয়েন্টগুলি দেখি এবং তারপরে আস্তে আস্তে আমরা সেগুলি বিশ্লেষণ করব। এক নম্বরে আছে অক্ষাংশ। এক নম্বর হলো অক্ষাংশ। আচ্ছা, নাম্বার 2 উচ্চতা। নাম্বার 3 সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব। আচ্ছা, 4 নাম্বার বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ। আচ্ছা, নাম্বার 5 সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত। আচ্ছা, আমরা 6 নম্বরে আসি। 6 নম্বর হলো পর্বতের অবস্থান। পর্বতের অবস্থান। আচ্ছা, 7 নম্বরে আসো ভূমির ঢাল। ভূমির ঢাল। আচ্ছা, 8 নম্বর আছে মৃত্তিকার গঠন। মৃত্তিকার গঠন। আর নাম্বার 9 হলো বনভূমির অবস্থান। বনভূমির অবস্থান। আমরা আজ এইসব জিনিস, এই নিয়ামকগুলি নিয়েই আমরা আজ কি করব? আলোচনা করব। আমি আরেকবার বলে দিই। 1 হচ্ছে অক্ষাংশ, 2 নাম্বার উচ্চতা, 3 নাম্বার সমুদ্র থেকে দূরত্ব, 4 বায়ু প্রবাহ, 5 সমুদ্র স্রোত, 6 পর্বতের অবস্থান, 7 ভূমির ঢাল, 8 মৃত্তিকার গঠন এবং 9 হচ্ছে বনভূমির অবস্থান। আমরা যখন 1 নাম্বার নিয়ে আলোচনা করব, দেখো অক্ষাংশ। বন্ধুরা, আমরা আগে কিন্তু অক্ষাংশ, দ্রাঘিমাংশ এগুলি নিয়ে আলোচনা করেছি। আমি যদি একটু চিত্রটা দেখিয়ে আমি দেই, দেখো এই যদি আমাদের কি হয়? নিরক্ষরেখা হয়। এইটি যদি নিরক্ষরেখা হয় তাহলে কি হচ্ছে? আমরা জানি এটা কি 0 ডিগ্রি, তাই না? উপরে আমাদের যত উত্তরে যাবে উত্তর অক্ষাংশ, এটা মেরুর দিকে যাবে 90 ডিগ্রি পর্যন্ত, আবার দক্ষিণ মেরুর দিকে যাবে সেটি
90 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত, তাই তো? এখন আমরা জানি যে সূর্য কিন্তু কি করে, যে লম্বভাবে কিরণ দেয় নিরক্ষরেখার উপর, আর নিরক্ষরেখা থেকে যত উত্তরে এবং যত দক্ষিণে যাবে তত কি হয়, যে সূর্য তির্যকভাবে সূর্য কিরণ দিতে থাকে ভূপৃষ্ঠের উপর। তাহলে আমরা কি দেখছি, যে অক্ষাংশ ভেদে অর্থাৎ আমার 0 ডিগ্রির উপর যখন লম্বভাবে কিরণ দিচ্ছে, এটা যত উত্তরে যাবে তত তির্যকভাবে সূর্য কিরণ দেবে, আবার যত দক্ষিণে আসবে তত তির্যকভাবে সূর্য কিরণ দেবে। তাহলে কি হচ্ছে, অক্ষাংশ ভেদে অবশ্যই তাপমাত্রা তারতম্য হয়ে থাকে। এটা কি বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, উচ্চতা আমরা জানি যে সাধারণত 1000 মিটার উচ্চতায় তাপমাত্রার তারতম্য হয় 6 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1000 মিটার উচ্চতায় গেলে আমাদের তাপমাত্রা কমে যাবে 6 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে আমরা যত উপরে যাব তত কি হবে, যে তাপমাত্রা কমতে থাকবে। তাহলে উচ্চতার পার্থক্যের কারণেও কিন্তু কি হয়, তাপমাত্রা তারতম্য হয়ে থাকে। এক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে একই অক্ষাংশ, মনে করো একই অক্ষাংশে অবস্থিত আছে দুইটা স্থান, কিন্তু সেখানে যদি উচ্চতার পার্থক্য হয় তাহলে কি হবে, যে একই অক্ষাংশে অবস্থিত হলেও সেখানে কিন্তু তাপমাত্রার তারতম্য থাকবে। আমরা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের উত্তরবঙ্গে যে দিনাজপুর আছে এবং ভারতের শিলং, এটি কিন্তু একই অক্ষাংশে অবস্থিত, কিন্তু শিলং কি, যে সেটা একটি পাহাড়ি অঞ্চল, আর দিনাজপুর হচ্ছে সমতল ভূমি। এ কারণে কি হচ্ছে, যে শিলংয়ের তাপমাত্রা কিন্তু দিনাজপুরের থেকে অনেক কম থাকে। তাহলে বুঝেছো তো বন্ধুরা? এবার দেখো আমি 3 নম্বরে আসি। 3 নম্বরে আছে দেখো সমুদ্র থেকে দূরত্ব, তাই তো? সমুদ্রের তীরবর্তী অঞ্চল যে তাপমাত্রা কম থাকে বা মৃদু ভাবাপন্ন থাকে। মৃদু ভাবাপন্ন মানে কি, আমরা আগে কিন্তু আমরা শিখেছি, তারপরে আমি একটু মনে করিয়ে দিই। মৃদু ভাবাপন্ন হচ্ছে আমার তাপমাত্রা কি, আমি গরমও মৃদু অনুভব করতে পারছি, আবার শীতটাও মৃদু অনুভব করতে পারছি, অর্থাৎ আমার গরমও কম লাগছে, শীতও কম লাগছে। আমরা কি করি, আমরা কিন্তু বায়ু পরিবর্তনের জন্য আমরা কোথায় যাই, ওই সমুদ্র তীরবর্তী অঞ্চলে যাই, তাই তো? যখন শরীর খারাপ থাকে ডাক্তার পরামর্শ কিন্তু দেয় যে যাও সমুদ্র থেকে ঘুরে আসো, তাই তো? কি হচ্ছে ওখানে সমুদ্রে কি হয়, আমরা জানি যে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় এবং দ্রুত শীতল হয়ে যায় তাপমাত্রা বিকিরণ করে, কিন্তু কি হয়, সমুদ্র হচ্ছে জলভাগ হলো তোমার ধীরে ধীরে তাপমাত্রা সেখানে প্রবেশ করে, ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং ধীরে ধীরে তাপ বিকিরণ করে। প্রচুর কি তোমার তাপমাত্রা স্থলভাগ গরম হয়ে যাচ্ছে, তখন কি সমুদ্রের জলভাগ কিন্তু ততটা উত্তপ্ত হয় না, ওই বাতাসটা সেটাকে ঠান্ডা করে দিচ্ছে। একইভাবে রাতের বেলা যখন কি হচ্ছে, দ্রুত স্থলভাগ ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন কিন্তু সমুদ্র কিন্তু তত তাড়াতাড়ি শীতল হয় না, তখন কি হচ্ছে, ওই বাতাসের প্রভাবে সেখানে কি তাপমাত্রা বা গরম কম অনুভূত হচ্ছে। তাহলে আমরা তো বুঝেছি যে সমুদ্র তীরবর্তী অঞ্চলে কেন কি থাকে, যে আবহাওয়া মৃদু ভাবাপন্ন থাকে। তো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে যদি আমাদের দেশে যে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো আছে, যেমন মনে করো পটুয়াখালী, তারপর কক্সবাজার, চট্টগ্রাম, এসব অঞ্চলের থেকে কিন্তু রাজশাহী অঞ্চলে তাপমাত্রা অনেক বেশি। ঠিক আছে, কি কারণে, ওই সব স্থানে সমুদ্র উপকূলবর্তী হওয়ায় সেখানে কিন্তু মৃদু ভাবাপন্ন আবহাওয়া, তাই তো? এরপরে আসছে আমাদের 4 নম্বর, দেখো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণের একটা অনেক বড় জিনিস, কারণ আমরা দেখি যে বায়ু প্রবাহ আমাদের এই যে এখন প্রচুর গরম, তাই না? প্রচুর গরম, কি একটু যদি বাতাস আসে, শীতল বাতাস আসে, সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, আমাদের কিন্তু গরমটা একটু কমে যায়। কাজে বাতাসটা যে অতপ্রতভাবে জড়িত তোমার জলবায়ু নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, সেটা তোমরা খুব ভালো করেই জানো, কারণ আমরা বলেছি যে বায়ুর তাপমাত্রা, চাপ, আর্দ্রতা ইত্যাদির উপরে কিন্তু নির্ভর করে সে অঞ্চলে বায়ু আবহাওয়া বা সে অঞ্চলের জলবায়ু, তাই তো? এখন আমরা দেখি যে বায়ু প্রবাহটা যদি কি হয়, যদি জলভাগের উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে আসে, তাহলে কি হয়, জলভাগের উপর দিয়ে আসার সময় সে ওই জলভাগ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে।
আসে এবং কি করে স্থলভাগে এসে সেই জলীয় বাষ্প সে আরো ঘনীভূত হয়ে শীতল হয়ে সে কি করে স্থলভাগে এসে বৃষ্টিপাত ঘটায়, তাই তো। আর যখন স্থলভাগের উপর দিয়ে কি হবে, এই কারণে আমি একটা জিনিস বলে রাখি যে আমাদের দেশে মৌসুমী বায়ুর প্রভাবে যখন গ্রীষ্মকালে কি হয় দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস আসে না, তখন কি হয় দক্ষিণ দিক থেকে আসা মানে আমাদের দক্ষিণে কি বঙ্গোপসাগর জলরাশির উপর দিয়ে আসে, তখন কি করে প্রচুর পরিমাণে কি জলীয় বাষ্প নিয়ে আসে এবং সেই জলীয় বাষ্প প্রভাবে কি হয় যে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় আমাদের দেশে, তাই তো। একইভাবে আমরা যখন শীতকাল আসে, দেখো শীতকালে আমাদের বাতাসটা কোন দিক থেকে আসে, আমরা জানি যে আমরা স্বাভাবিকভাবে জানি শীতকালে উত্তর দিক থেকে আসে আর গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে আসে, তাই না। উত্তর দিক থেকে যখন উত্তর পূর্ব দিক মৌসুমী বায়ু যখন শীতকালে প্রবাহিত হয় আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার উপর দিয়ে, তখন কি হচ্ছে সে কিন্তু শীতল বাতাসটা নিয়ে আসে, ঠিক আছে। এবং স্থলভাগের উপর দিয়ে আসে বলে কি করে যে সে কিন্তু বাতাসটা শুষ্ক থাকে এবং সে কারণে শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয় না। আর একটা বড় কারণ হচ্ছে যে শীতকালে যখন উত্তর দিক থেকে আসে, ওই মনে করো সাইবেরিয়া উত্তর মেরু, তারপরে সাইবেরিয়া শীতল বরফ ঢাকা অঞ্চল যেগুলো, তার উপর দিকে থেকে যেন কিন্তু আসছে সেই তোমার বাতাসটা বায়ু প্রবাহ, তো তখন কি হচ্ছে যে সেখানে তো প্রচুর ঠান্ডা বাতাস নিয়ে আসছে, তাই না। শীতের দিন আমাদের উত্তর দিকে যে হিমালয় পর্বত রয়েছে না, এই হিমালয় পর্বতটা কি করে সেই বাতাসটা আটকে দেয়, যার কারণে কি হচ্ছে হিমালয় দেখবা এক পাশে কিন্তু নেপালের ওই পাশে কিন্তু দেখবে যে একেবারে বরফাচ্ছন্ন থাকে শীতের দিকে, কিন্তু হিমালয়ের বিপরীত পাশে কিন্তু বরফাচ্ছন্ন থাকে না, কি করছে ওই ঠান্ডা বাতাসটা শীতল বাতাসটা আটকে দিচ্ছে, যার কারণে কিন্তু আমরা শীতটা কম অনুভব করি, তা না হলে কিন্তু ওই নেপালের মতো অবস্থা আমাদের বাংলাদেশেই হতো। তাহলে বুঝছো বায়ু প্রবাহ কি করছে, যে বায়ু প্রবাহ একটা বড় নিয়ন্ত্রকের কাজ করছে জলবায়ু, তাই তো। এরপরে আসো সমুদ্র স্রোত। আমরা জানি যে স্থলভাগের পাশ দিয়ে যখন সমুদ্র স্রোত যায়, যখন যে স্রোতটা যায় উষ্ণ স্রোত গেলে কি হচ্ছে ওই এলাকা কি উষ্ণতা অনুভূত হয়, অর্থাৎ শীত কম হয়। আর যদি শীতল স্রোত যায় তাহলে কি হয় ওই উপকূলবর্তী অঞ্চলে শীত অনুভূত হয়। আমরা জানি যে সমুদ্র স্রোতকে কিন্তু আমরা এই দুটো ভাগেই ভাগ করেছি, তাই না, যে একটা হচ্ছে উষ্ণ স্রোত আর একটা হচ্ছে কি যে তোমার শীতল স্রোত। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে উষ্ণ উপসাগরীয় অঞ্চল যে স্রোতটা রয়েছে, সেই উষ্ণ উপসাগরীয় স্রোত যখন আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়, তখন ওটা কিন্তু যে অক্ষাংশে অবস্থিত তাতে কিন্তু সেটা কি শীতল দেশ হওয়ার কথা, শীত প্রধান দেশ হওয়ার কথা, কিন্তু কি হচ্ছে ওই পূর্ব উপকূলটা আমেরিকার পূর্ব উপকূলটা ওই উষ্ণ উপসাগরীয় স্রোতের কারণে ওখানে কি হয় গরম অনুভূত হয়, ঠিক আছে। একইভাবে আমরা দেখি যে শীতল যে লাব্রাডর স্রোত যখন কি করছে উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে যাচ্ছে, তখন ওখানে শীত অনুভূত হচ্ছে, ওখানে কি করে প্রায় সারাটা বছর কিন্তু সে তোমার বরফাচ্ছন্ন থাকে উপকূল, ঠিক আছে। আবার এই উষ্ণ উপসাগরীয় সে কারণে স্রোতের কারণেই কিন্তু কি হচ্ছে যে শীত প্রধান অঞ্চলেও বরফ কি হচ্ছে না জমছে না, কি কারণে ওই তাপমাত্রার কারণে। তাহলে সমুদ্র স্রোতটাও যে একটা বড় ফ্যাক্টর সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো জলবায়ুর উপরে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের সমুদ্র স্রোত। আচ্ছা, এরপরে আসি আমরা পর্বতের অবস্থান, ঠিক আছে। পর্বতের অবস্থানটাও কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণে একটা বড় কাজ করে থাকে, ঠিক আছে। যে তোমার আমাদের যে আমি আগেই বলেছি যে হিমালয় পর্বত উত্তর দিকে রয়েছে, তাই তো। হ্যাঁ, আমাদের উত্তর দিকে কিন্তু হিমালয় পর্বত একটা বিশাল একটা বড় কাজ করে আমাদের আবহাওয়া এবং জলবায়ুর উপর। এই পর্বতের অবস্থানের কারণে কি হচ্ছে আমাদের এই গ্রীষ্মকালে যখন বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন উত্তর দিকে প্রবাহিত হচ্ছে,
তখন কিন্তু এই পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে আমরা জানি যে বাংলাদেশের সিলেটের লালখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়, তাই না? তাহলে প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই পর্বতে অবস্থানের কারণে। সে কি করছে সেটা আমরা বন্ধুরা গত ক্লাসে আমরা বৃষ্টিপাত পড়েছি, আমরা দেখেছি যে পর্বতের অবস্থান কি করে, তাই না? বৃষ্টিপাতের উপর কেমন একটা কাজ করে। কাজে তোমরা বুঝতে পারছো যে এই হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে কিন্তু কি হচ্ছে যে সিলেটের লালখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে, তাই তো? আবার কি হচ্ছে, এই পর্বতের অবস্থানটা আবার কি করছে আমাদের, ওই যে শীতকালে ওই শীতের বাতাস থেকে আমাদের কি করছে, রক্ষা করছে। তাহলে পর্বতের অবস্থানটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, এরপরে আসো দেখি আমরা ভূমির ঢাল। ভূমির ঢাল, ভূমির ঢালটা হচ্ছে সূর্য আমরা জানি যে লম্বভাবে কিরণ দেয় কোথায়, ও ভূমির হয়তো পর্বতের যে লম্ব সর্বোচ্চ যে অবস্থানটা সেখানে, আর যখনই ঢালু হচ্ছে তখনই কিন্তু কি হচ্ছে, ধীরে ধীরে তীর্যকভাবে কি হচ্ছে, সূর্য কিরণ দিচ্ছে। আমরা যদি এই যে বিশ্বরেখা থেকে আমরা যদি উপরের দিকে বা নিচের দিকে যাই, আমরা তো জানি যে দুদিকে ক্রমশ ঢালু হয়ে গিয়েছে, তাই না? তাহলে এই ভূমির ঢালটাও একটা বড় জিনিস, যে যত ঢালু হবে তত কি হবে, যে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়বে এবং কি করবে, যে এই তীর্যকভাবে পড়ার কারণে সেখানে তাপমাত্রা অপেক্ষাকৃত কম হবে, দিনের পরিমাণ কমে যাবে, রাতের পরিমাণ বড় হবে, তাই না? যেখানে কি হচ্ছে লম্বভাবে কিরণ দিচ্ছে সেখানে কি হচ্ছে, যে দিনের পরিমাণও বেড়ে যাচ্ছে এবং কি হচ্ছে, যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে আমরা ভূমির ঢালটা আমরা নিশ্চয়ই বুঝেছি। এরপরে আসো মৃত্তিকার গঠন। ঠিক আছে, আমরা কিন্তু জানি যে মার্চ মাসের দিকে যখন প্রচুর তাপ হয়, তাই না, তখন সমুদ্র উপকূলে সি বিচ কিন্তু বালুকাময়, তাই না? সেখানে কিন্তু সে সি বিচে কিন্তু পাড়া দেওয়া যায় না, পা রাখা যায় না, পা রাখলেই পুড়ে যায়। তাহলে আমরা কি দেখছি, ওই যে সি বিচটা যতটা গরম হচ্ছে, আমাদের এই আভ্যন্তরে আমাদের স্থানীয়ভাবে আমরা যেসব আমরা যে মাটি দেখছি, তাই না, সেই মাটিটাকে অতটা গরম হচ্ছে, অতটা হচ্ছে না। আমরা কিন্তু দিনে দুপুরেও যখন আমরা মাটিতে আমরা খালি পায়ে হেঁটে বেড়াচ্ছি, আমরা তো পা রাখছি না, তাহলে কিন্তু আমাদের মনে আসে না যে মৃত্তিকার গঠনটা একটা বড় ফ্যাক্টর এই মাটির উত্তাপের কারণে, তাই তো? কি জন্যে? কারণ প্রস্তরখণ্ড বিশিষ্ট এবং বালুকাময় যে মাটির গুণট রয়েছে, সেখানে কি হয়, যে তাপমাত্রা সূর্যকিরণ খুব দ্রুত পৌঁছে, দ্রুত উত্তপ্ত হয়। আবার কি হয়, যখন সেটা তাপমাত্রা বিকিরণ করে তখন খুব দ্রুত তাপমাত্রা বিকিরণ করে এবং দ্রুতভাবে কি হচ্ছে, যে ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্তিকার গঠনের উপরও কিন্তু তাপমাত্রা নির্ভর করে, তারতম্য নির্ভর করে। আচ্ছা, এরপরে আসো আমাদের সর্বশেষ হচ্ছে আমাদের বনভূমির অবস্থান। বনভূমির অবস্থানটা যে তাপমাত্রার উপর প্রচুর নিয়ন্ত্রকের কাজ করে, সেটা তোমরা অবশ্যই বুঝতে পারো। যেহেতু আমরা দক্ষিণবঙ্গে, দেশের দক্ষিণাঞ্চলে আমরা বাস করি, আমাদের দক্ষিণে কিন্তু সুন্দরবন অবস্থিত এবং আমরা সেই কারণে কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে মোটামুটিভাবে ব্যাপকভাবে কিন্তু বৃষ্টিপাত হয়। কি কারণে? বনভূমি কি হয়, আমরা জানি যে তোমার জলীয় বাষ্প যেটা বের হয় সেটা কি হচ্ছে, যে উন্মুক্ত যে জলরাশি সেটা থেকে একটা বাষ্পীভূত হচ্ছে পানি, সেটা আর আরেকটা হচ্ছে কি, যে গাছের তোমার পাতা থেকে যে পানিটা ছাড়ে গাছ, সেটাকে বলে কি, প্রস্বেদন। এই প্রস্বেদন থেকে, ঠিক আছে, এই দুইভাবে কি হচ্ছে, যে পানি বাষ্পীভূত হয় এবং সেইটাই কি হচ্ছে, জলীয় বাষ্প আকারে বাতাসে মিশে থাকে বা বাতাসের আর্দ্রতাটাকে সেটাই কি করে, যে নিয়ন্ত্রণ করে। তো যেখানে বনভূমির অবস্থান রয়েছে সেখানে কি হবে, এই গাছের প্রস্বেদনটা বেশি হবে এবং কি হবে, সেখানে সহজেই যে জলীয় বাষ্প বাতাসে আর্দ্রতা বেড়ে যাবে, জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাবে বলে আর্দ্রতা বেড়ে যাবে এবং কি হবে, সহজেই বৃষ্টিপাত ঘটাবে। তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে, আমাদের তো সামনে শীতের দিন, দেখবা যে শীতের সময় কিন্তু যেসব অঞ্চল গাছপালা আচ্ছাদিত এবং যেসব অঞ্চল কি তোমার পুকুর
বা নদী রয়েছে দেখবা পুকুরের উপর বেশি কুয়াশা থাকে। তারপরে কি থাকে, যেখানে অতিমাত্রায় গাছপালা রয়েছে সেখানে দেখবা বেশি কুয়াশা থাকে। এটা কি কারণে? ওই পানিটা বাষ্পীভূত হয়ে। ঠিক আছে, তাহলে আমরা সহজে বুঝতে পারছি না যে কি বনভূমির ব্যাপারটা, যে বনভূমি থাকলে সেখানে বৃষ্টিপাত বেশি হবে। আবার বনভূমি আর একটা কি কাজ করে দেখো, যে আমাদের দক্ষিণে সুন্দরবন থাকার কারণে এই যে আমাদের আমফান হচ্ছে, আমাদের সিডর হলো, আইলা হলো, এটা কিন্তু একটা কি, সে মানে পুরো ওই বনভূমির কারণে কিন্তু আমাদের দেশের ক্ষয়ক্ষতি কম হলো। একটা বনভূমি সেটা থেকে নিয়ন্ত্রণ করেছে আমাদের কি দেশটাকে, তাই তো? সে পাহারাদারের মতো পাহারা দিয়ে দিয়েছে। তার এটা আসলে, ঝড়টা আসলে আগে তো তার উপর হবে এবং সেটা থেকে ক্রমশ সে দুর্বল হয়ে যায়। যখনই ঠেকিয়ে দেওয়া হয় তখনই কি হয়, সেটা ক্রমশ দুর্বল হয়ে যায় না? এটা তো তোমরা সহজেই বুঝতে পারছো এবং তোমরা টেলিভিশনে বা খবরে তোমরা এগুলি পড়েই থাকো, দেখেই থাকো বা পড়েই থাকো যে এই যে ঘূর্ণিঝড়গুলি, এই যে সাইক্লোনগুলি কি সেটা থেকে কীভাবে আমাদের দেশকে রক্ষা করছে এই বনভূমি। তো বন্ধুরা, তোমরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আবহাওয়া, এই জলবায়ু নিয়ামক হিসেবে এই 9টি বিষয়, 9টি উপাদান কিভাবে আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তো এই যে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এবং বইয়ে তোমরা আশা করি বইয়েও দেখেছো, তার থেকে তোমাদের জন্য ছোট একটা বাড়ির কাজ দিয়ে দিই, সবাই লিখে নাও। জলবায়ুর ক্ষেত্রে কোন কোন নিয়ামক আমরা যে নিয়ামকগুলো পড়েছি সেখান থেকে তোমরা মাথায় আনবে যে বাংলাদেশের ক্ষেত্রে কোনগুলি প্রযোজ্য, সেগুলি নিয়ে তোমরা আলোচনা করো। আমি আরেকবার করে দিচ্ছি বন্ধুরা, বাংলাদেশের জলবায়ুর ক্ষেত্রে কোন কোন নিয়ামক প্রভাব রাখছে আলোচনা করো। আশা করি আমি যতটুকু আলোচনা করেছি এবং তোমাদের পড়ার মধ্য থেকে তোমরা নিশ্চয়ই উত্তরটি করতে পারবে। তো সেই অনুযায়ী তোমরা উত্তরটি করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।